সেনাবাহিনীরে বাল বরাবর মনে করেন না। গিয়াসউদ্দিন আল মামুনের উপরে উনি ল্যাংটা হয়ে শুয়ে রয়েছে, এরকম ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। দুইজনেই ল্যাংটা, একজন আরেকজনের উপরে শুয়ে রয়েছে, এরকম ছবি আছে সেনাবাহিনীর কাছে। আমি আজকে আপনাকে এখানে সেনাবাহিনীরে মানে বাল দিয়ে মানে বাল বরাবর মনে করেন না, ওই ছবি আছে সেনাবাহিনীর কাছে এবং তার সফট কপি আছে, ওই ছবি তারা স্ক্যান করে রাখছে। ঠিক আছে, অনেক কিছু ভাই আমাদের কাছে আছে যেটা আমরা বলতে পারি না। অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন কাটাইছে তারেক রহমান। এরপরে সে সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে তারপরে সে চলে গেল লন্ডনে। সেখানে সে ছিল 16 বছর। তার রাজনৈতিক চর্চাটা কোথায়? আমাকে যদি আমি আমরা একটা আলোচনা করতে পারি যে সে মানে তারেক রহমানের রাজনৈতিক চর্চাটা কোথায়। তো আপনি যেটা বললেন ওইটা যদি ঘটে তাহলে তো বিচার হবে। কালকে শুধুমাত্র সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গেলে, এই যে আমার ভাবির পোলাদের যে মামা এই ওয়াকার সাহেব, ওনারা শুধু ব্যারাকে ফিরে গেলে না, বিচার শুধু হবে না মনে করেন, পুলিশ লাগবে না ভাই, পাবলিক আছে না। সারা জীবন তো শুনেছেন যে পুলিশ পাবলিকের পক্ষে থাকে, জনগণের পক্ষে থেকে কিছু করে, তাই না? ক্রিমিনালদের ধরে। এইবার পুলিশের পক্ষে পাবলিক এই ক্রিমিনালদের ধরবে। শুনেন, আমাদের জামালপুরের ভাষায় কথা আছে যে পুলিশ মায়ের লাং হইলেই তার বিশ্বাস করবে না। এটা কে বলছে জানেন? খোদ পুলিশ আমাকে বলেছে। এটা আমাকে বলে না, সব পুলিশই বলে। বুঝছেন যে মায়ের লাং হইলো মানে, একদিন আমি বলছি কি, মানে আমি বলছি কাকা পরে ধরলেন কেন, ওর সাথে না আমার এত খাতির, আপনার এত খাতির। তখন আমারে কইছে, মানে এটা তো আর কয় নাই যে তোরও ধর্ম, কারণ আমার তো কোনো ক্রাইম নেই। বলতেছে পুলিশ যদি তোর মায়ের লাং হয় তাও বিশ্বাস করবি না পুলিশের। এটা পুলিশ আমারে শিখেছে। তাহলে যে পুলিশ মায়ের লাং হলেই ছাড়বে না, সেই পুলিশ বুঝে ভাবির ফোলাদের ছাড়বে। কোন পুলিশ? যে পুলিশকে তারা পিটিয়েছে, যে পুলিশকে তারা মেরেছে, যে পুলিশকে তারা থানায় জ্বালিয়ে দিয়েছে, যে পুলিশের কনস্টেবল নারীকে তারা প্রেগনেন্ট নারীকে হত্যা করেছে, এবং এটাকে এই নারী নাকি এটা গুজব, এই কথা বলা শুরু করে দিয়েছে। এখন কার সরকার? এখন যার সরকার তারই দিয়ে তারই সবকিছু। মানে এই পুলিশই কি সেই টিপকাণ্ডে পুলিশের চাকরি খায় নাই? এখন সেই পুলিশই আবার সেই পুলিশকে কি চাকরি দিতেছে না, বলতেছে ওগুলো নাকি সব মিথ্যা ছিল। তাইলে আবার যখন সরকার পাল্টিবে, এই নারী পুলিশই যে বলবে না আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু আমাকে বলতে বাধ্য করা হয়েছে, এটা কি হইতে পারে না? হতেই পারে, হতেই পারে, হতেই পারে, হতেই পারে, হতে পারে কিনা? আচ্ছা হ্যাঁ, অবশ্যই হতে পারে। দিকে যাচ্ছি পুলিশের যদি না করে, এই যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার, একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আভ্যন্তরীণ নিশ্চয়ই সারা পৃথিবীতে এখন পর্যন্ত, মানে এই পর্যন্ত, এমনকি বোঝা যাচ্ছে আগামী 50 বছর এই সিস্টেমই থাকবে। সম্ভাবনাও নাই যে বদলিবে, যে পুলিশ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করবে, এরকম সিস্টেম কিন্তু এখনো পৃথিবীতে আসে নাই। এবং সম্ভাবনা দেখতেছি, এমনকি সম্ভাবনাও দেখতেছি না আমরা। কারণ রোবট পুলিশ আসবে সেটা 100 বছর পরে, এখন তো আর পাবেন না। তাহলে আগামী 50 বছরও যেহেতু দেখতেছি না, তাহলে এই পুলিশ দিয়ে আমাদের সারা পৃথিবীতে আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। সেই আইন শৃঙ্খলা বাহিনীর যদি আপনি মেরুদণ্ড ভেঙে দেন, তাদের আত্মবিশ্বাস ভেঙে দেন, তাকে যদি ভাবির পোলারা যখন তখন কলার ধরে, যখন তখন কিক মারে, তাহলে ওই পুলিশের কথাই কে শুনবে? আর ওই পুলিশ কি কনফিডেন্ট পাবে? তাহলে একটা ঘটনা বলি, আমাদের এলাকায় একটা লোক 1988 সালে, মানে এর সাথে তখন ক্ষমতায় সম্ভবত 89 সালে এলাকায় ছেড়ে গেছিল, অমকে পুলিশের থাপড়ায়, পুলিশের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এটা কি আপনি জানেন? ইয়ার কি করি নাই, মানে সে পুলিশকে থাপড়া মেরেছিল 89 সালে। আমরা টেকনিক্যাল কারণে বললাম না, কারণ সে অনেক জেল টেলও কেটেছিল, ওই কারণে পরে জেল কেটেছে। কিন্তু আমাদের এলাকায় শেষে একটা গল্প রটে গিয়েছিল যে সাইফুল বাতন টিটু, সেও পুলিশ থাপড়া, তাই পুলিশের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। এরকম একটা ঘটনা, এমনকি এই কারণে আমাদের এলাকার অনেক লোক পুলিশের চাকরি নিত না এই কথার কারণে। এটা কিন্তু আই এম নট জোকিং, এটা আমার এলাকায় সত্য। তো যখন মানুষ দেখবে পুলিশের প্রতি যাকে একটা মানুষের যে সম্মান, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ভয় নষ্ট হয়ে গেছে, সম্মান। শোনেন, পৃথিবীতে মানুষ যত কথাই বলি না কেন, মানুষ 3টা জিনিসকে সম্মান করে। একটা হলো ভয় পেয়ে সম্মান করবে আপনাকে, আরো প্রচুর অর্থ থাকতে হবে, আরেকটা হলো আপনার জ্ঞান থাকতে হবে। তাছাড়া ভাই আপনাকে কেউ সম্মান করবে না। আমরা যত চাপাই মারি, আবারও বলছি, মানুষ তাকে দেখে, জ্ঞানীকে দেখে কিন্তু মানুষ ভয় পায় না, কারণ জ্ঞানী তো কারো ক্ষতি করে না। কাকে মানুষ ভয় পায়? যে ক্ষতি হয়, সম্মান আলাদা জিনিস। পুলিশকে মানুষ কেন ভয় পায়? কারণ সে ক্ষতি করতে পারে, সে উপকার করতে পারে, এই জন্য কিন্তু পুলিশকে ডরে না। পুলিশ তার বেশি ক্ষতি করতে পারে। গুন্ডাকে মানুষ কেন ভয় পায়? কারণ সে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। তো পুলিশের প্রতি মানুষের এই
ঠিক যেমন মনে করেন যে মইনু আমলের সময় 2 বছর ওই যে দেখবেন ক্রিমিনাল সব পালাই গেছিল, গুন্ডা পান্ডার অবস্থা কিন্তু ওই সরকারকে যত গালি দেন, গুন্ডা পান্ডা ওই সময় কিন্তু সেনাবাহিনী এমন অবস্থানে ছিল, সারা বাংলাদেশের সকল প্রকার গুন্ডা ওই 2 বছর কিন্তু ঘুমাইতে পারে নাই। সাধারণ মানুষ কিন্তু ঠান্ডা এবং ওটা মনে রেখেছে। তাদের 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 প্রক্রিয়া সব রং, সেটা আলাদা কথা, কিন্তু মানুষকে তখন কিন্তু ক্রিমিনালদের মানুষ ভয় পাইতো না। ক্রিমিনালদের মানুষ তখন ক্রিমিনালদের দেখে হাসতো, আর ক্রিমিনাল মানুষ এখন কিন্তু উল্টা হয়ে গেছে। অর্থাৎ পুলিশই এখন ক্রিমিনাল দেখে ভয় পায়। অর্থাৎ পুলিশ ধরেই নিয়েছে যে সাইফুল বাতের টিটের ভাতিজা যে কোনো মুহূর্তে পুলিশের চটকানা দিতে পারে, শেখ ফরিদের ভাতিজা যখন তখন ওসিরে গালি দিতে পারে এবং সে কিছু বলতে পারবে না, কান্দাকাটি করে চলে যাবে। আপনি দেখেন না আপনাদের বরিশালে কি হয়েছে, ওসি কান্নাকাটি করতেছে আমাদের মেরে গেল, এবং তাকে পাহারা দেওয়ার জন্য আনসার দিল। তাহলে পুলিশকে পাহারা দেওয়ার জন্য আনসার দিলেন, কোন আনসার? যে আনসারের 5 পয়সা মূল্য নাই আমাদের সমাজে। তাহলে আপনি যে কথাটা শুরুতে বললেন যে যদি এর বিচার না হয় তাহলে পুলিশের মানসিক শক্তি একবারে ধ্বংস হয়ে যাবে, আর তারা উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তার ফলাফলটা আসলে বাংলাদেশের মানে ধরেন বাংলাদেশে আসলে কি পড়তে পারে, মানে ধরেন এর প্রভাব, তার কথা হচ্ছে কি মানে ব্যাপারটা এক ধরনের, যেটা আমি দেখতেছি, আমি এই মানবাধিকার কমিশনের যে প্রধান, আমি তার হচ্ছে কি আজকে বক্তব্যটা শুনছিলাম বিবিসিতে উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে পুলিশের বিচার যে পুলিশ চাইবে সেই মনোবলও পুলিশের নাই। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ কথা, যে পুলিশের বিচার যে পুলিশ চাইবে সেটারও অবস্থা নাই। এবং যে থানায় ধরেন পুলিশ তো আর প্রত্যেকটা থানায় মরছে ব্যাপারটা হয়তো এমন নয়ও, কিন্তু প্রত্যেকটা থানায় পুলিশের উপরে আক্রমণ হয়েছে। এবার এটার যে বিচার করবে, বিচারের জন্য তো ধরেন একজন আইও দরকার, মানে মামলার ক্ষেত্রে একজন আইও দরকার, ওই থানার ওসির একটা মামলা করতে হবে বা তথ্য প্রমাণ জোগাড় করে একটা মামলা করতে হবে। সেখানে যে মানবাধিকার কমিশন ওই ব্যক্তি একদম সরাসরি বলছে, আমি চাইলে আপনাকে ভিডিওটা পাঠাবো, বিবিসির মানে বড় একটা প্রতিবেদন, সেখানে বলছে যে উনি নিজে বলছে, উনি কোনোভাবে লুকায়ে বলে নাই, সেটি হচ্ছে যে এই বদলি করা হয়েছে এমন জায়গায়, এমন মানুষকে পোস্টিং করা হয়েছে যাতে, কারণ পুলিশের মধ্যেও তো রাজাকার ছিল, তাদেরকে এমন পোস্টিং করা হয়েছে যাতে তারা এই মামলা আর রুজু না করে, মামলার সামনে না আগায়, এবং এইটা এভাবেই শেষ হয়ে থাকে। এবার আমার কথা হচ্ছে এতে তো আসলে কার্যত সারা বাংলাদেশে এক ধরনের পুলিশের মধ্যে একটা স্থবিরতা চলে আসবে। পুলিশ একেবারে মানে আমার জানা মতে 5 আগস্টের পরে আমার পরিচিত অন্তত 150-র উপরে পুলিশ চাকরি ছেড়ে দিয়েছে। পুলিশে চাকরি করে খাইতে এমন তো কোনো কথা নাই, পৃথিবীতে বহুত পেশা আছে, বহুত কিছু, সেটা করে খাবো। এবং 150-র উপরে যে সাইরে গেছে তার মধ্যে আমারই একেবারে 8-10 জন পরিচিত, যে তারা হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। আচ্ছা, এবার যারা নিরুপায় তারাও তো আসলে মানে যতই নিরুপায় হোক পুলিশে চাকরি করতেই হবে জীবন বাঁচাইতে হলে, তাহলে আপনি আমিও তো পুলিশে থাকলাম, সবাই পুলিশে চাকরি করতে, তাহলে এইটা আসলে এটার ফলাফলটা কি হবে আসলে সুদূর মানে অদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে না অদূর ভবিষ্যতেই বা কি হইতে পারে আসলে, এর প্রভাবটা কাদের উপরে বেশি পড়বে, সরকারের উপরে না জনগণের উপরে, আসলে ফলাফলটা কি হইতে পারে ফরিদ ভাই? দিন শেষে জনগণেরই ক্ষতি হবে, কারণ যারা ক্ষমতায় থাকবে তারা তো ক্ষমতা আরো বেশি উপভোগ করবে। কারণ আপনার নামে তার যখন পুলিশই মামলা করতে ভয় পায়, তখন সাধারণ মানুষের কি হবে? যেই দেশে পুলিশ মামলা করতে ভয় পাবে, বক্তব্য পরিষ্কার, সাধারণ ভুক্তভোগী কখনো মামলা করবে না। আমার জানা মতে একজনের কথা শুনেছি, তাদের আত্মীয় স্বজন মারা গেছে, হয়তো আপনি জেনে থাকবেন যে তাদের আত্মীয় স্বজন মারা গেছে, তারা বলতে সাহস পায় না। কেন পায় না? আমার জানা মতে অন্তত 30টি ধর্ষণের ঘটনা রয়েছে, একটা মামলা করতে সাহস পায় নাই। যেই দেশে আপনি ধর্ষণের মামলা করতে সাহস পান না, যেখানে পেটাইলে মামলা করতে সাহস পান না, যেখানে মেরে ফেললেও মামলা করার সাহস জনগণ এই দেশে মানুষ পায় না। কেন হয় না এটা? কারণ পুলিশ নিষ্ক্রিয়। যত কিছুই বলেন, পুলিশকে যত গালি দেন আপনি তো সেনাবাহিনী দিয়ে দেশ শাসন করতে পারবেন না, তাহলে তো সামরিক, তাহলে তো সেটার গণতান্ত্রিক রাষ্ট্র হইল না। সামরিক আর সেনাবাহিনীর কাজ তো সিভিল লোকদের সাথে তাদের সম্পর্ক থাকার কথা না, জরুরি কারণ ছাড়া, জরুরি দুর্যোগ ছাড়া, অর্থাৎ জনগণের বন্ধু হওয়া ছাড়া তাদের কাজ নাই। আর দেশের শত্রুর বিরুদ্ধে তারা কাজ করবে, এটি তো সেনাবাহিনীর মতো, তাই না? সেনাবাহিনীর তার কোনো মতো নাই। তো আভ্যন্তরীণ যে এরাই যদি ভয় পেয়ে যে, ধরেন কালকে যদি সেনাবাহিনী ভয় পায়, তাহলে তারা দেশ রক্ষা কি করবে, কিভাবে পারবে কি?
কালকে যদি শুনেন, যেমন ধরেন আরাকান আর্মির নাম শুনলে বাংলাদেশের সেনাবাহিনী বর্ডার গার্ডাররা ভয় পায়, তার মানে বোঝা গেল তাদের বিরুদ্ধে এরা কাজ করতে পারবে না, রাইট? পরিষ্কার। তো পুলিশেরা যখন নিজেরাই ভয় পেয়ে যাবে, তখন জনগণ, আমি যখন ধরেন আমি গেলাম একটা মামলা করতে, যেমন আমাকেই বলেছিল, আমি যখন নমিনেশন পেপার নেওয়ার জন্য 3 জায়গায় পাঠিয়েছিলাম, দায়িত্বপ্রাপ্ত লোকেরা বলেছে, ফরিদ সাহেব কেন এই লোকগুলো পাঠাইছেন, আপনি তো আত্মগোপনে আছেন বা বিদেশে আছেন, এই লোকগুলো তো মারা যাবে। মানে তারা কিন্তু আমাকে মানে ঘৃণা ভরে বা হেড করে বা অপমান করে তারাই নেই, তারা কি বলছে যে আমার কারণে এই লোকগুলো বিপদে পড়তে যাচ্ছে। নমিনেশন আপনার পক্ষে যারা আসবে তারা তো জানিয়ে যাইতে পারবে না, এটা বলতেছে দায়িত্বরত। আমি বললাম, আপনি যে আমাকে এটা বললেন, আপনি যেটা আমাকে বললেন, আপনার এটা মিথ্যা কথা বলছে, আমি যদি রেকর্ড করি না। আমি বললাম, আপনার এটা তো আমার রেকর্ড করা আছে, কারণ অনুমতি ছাড়া রেকর্ড করি না। হ্যাঁ, আমার যারা নিরাপত্তা দেখে তারা অটো রেকর্ড যদি করে সে দায়ী, আমি না। কিন্তু আমি কখনোই কারো কথা রেকর্ড করি না। তো আমি তো বললাম, আপনার কথা তো রেকর্ড থাকতে পারে, আপনি রেকর্ড করেন, আপনার সমস্যা, আপনার তো ভালোর জন্যই বলছি, আপনার লোকগুলো মারা যাবে, আপনি দেশের পরিস্থিতি বুঝেন না এখন কি? একজন দায়িত্বপ্রাপ্ত ডিসি র্যাঙ্কের মানুষ যদি এই কথা বলে, ডিসি যদি এই কথা বলে, তারা হয়তোবা আপনার কথা দিয়ে কিন্তু ফরিদ ভাই আমি এইটা বুঝতেছি, যেমন এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান উনি আরো একটা কথা বলেছেন। এই ভিডিওটা আমি যখন দেখেছি, আজকেই ভিডিওটি পাবলিশ হয়েছে, হ্যাঁ, উনি কিন্তু স্পষ্ট করে বলেছে যে মবে মানুষের মৃত্যু, মানুষ হত্যা, এটা কিন্তু কমে নাই। যে উনি বলছেন যে এইমাত্র একটুও কমে না, এবং মবে সারা বাংলাদেশে এখনো সমানভাবে মানুষ মরছে, এবং এটি অজ্ঞাতনামা যে মৃত্যু, যে মানে সেটি ছিল 88 পরিমাণ, তার আগের মাসে ছিল বোধহয় 87, পরের মাসে 88, তার মানে এটি কোনোভাবেই কমে নাই। এবং আমরা যেটি হচ্ছে গিয়ে একটা ক্ষীণ আশা আমাদের মধ্যে, আমার ধারণা আপনার মনের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে এই মবের যে জনক ইউনূস, এই ইউনূস হচ্ছে গিয়ে ধরেন একটা সম্ভবত খুব আন্তর্জাতিক কোন একটা মিডিয়া এসে বলেছিল, মানে আমার দৃশ্যটা, ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে, শেখ হাসিনা খুবই খারাপ, তার বিরুদ্ধে পাবলিকের অনেক অ্যাঙ্গার আছে, এইভাবে বলতেছিল উনি কথাগুলো, মুখে একদম ঠিক এই ভঙ্গিতে কথাটা বলতেছিল। হ্যাঁ, এবং সেটি সমস্ত জায়গায় এটি প্রকাশ হয়েছে। এখন আমরা একটা কিন্তু শেখ ফরিদ, সাইফুল বাতেন, টিটো সহ সাধারণ যে মানুষগুলো আমরা আসলে চিন্তা করেছিলাম যে একটি নির্বাচিত সরকার যখন আসবে, যখন হচ্ছে গিয়ে তার একটু পরিবর্তন হবে। কিন্তু ফরিদ ভাই, আমরা যদি আসলে মানবাধিকার কমিশনের রিপোর্টটি দেখি, তাহলে কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু নেগেটিভলি, মানে ইউনূসের থেকেও অবস্থা আরো, এবং আপনি দেখুন, আপনি এমন কোন দিন একটা পাবেন না শেখ ফরিদ ভাই, যেদিন হচ্ছে গিয়ে একটি চাঁদাবাজির ভিডিও না বের হয়েছে, এবং সেটি একেবারে বড় ধরনের গণমাধ্যমে চাঁদাবাজির ভিডিও বের হয়েছে। আসলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে ছোট্ট করে যদি একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে কি, আপনার কি মনে হয় যে এই সরকারকে আসলে সাস্টেইন করবে আদৌ? এই সরকার কি আসলে টেকা সম্ভব? এইভাবে কি একটি দেশ চলে? ধরেন ডিসেম্বর মাসে জননেত্রী শেখ হাসিনা আসলো না, আওয়ামী লীগ আন্দোলনে গেল না, বা আওয়ামী লীগ আন্দোলন করতে দিল না, আওয়ামী লীগ বাদ দেন, এমনকি আমাদেরও এই সমস্ত আমাদেরও বক্তব্য, আমরা যারা 4-5 জন বা 10-12 জন আছি, তাদের সকল ইউটিউব চ্যানেল বাংলাদেশ নিষিদ্ধ করে দিল। ধরেন মানে জনগণ আর কিছু বললো না, আমাদের দেখলো না, আওয়ামী লীগও নাই, তারপরেও এই সরকার সাস্টেইন করবে না, টিকতে পারে না। কারণ শুনেন, আপনি কাঠ দুর্বল হইলেও টিকে থাকবে যদি সেটা কদম কাটা হয়, যদি সেটা আম কাটা হয়, আম কাটা কদম কাঠটা সবচেয়ে দুর্বল, তাই না? সেটা যদি ঘুনে না ধরে কিছুক্ষণ কিন্তু টিকে থাকবে, রাইট? কিন্তু যদি সেটা সেগুন কাটা হয় আর যদি ঘুনে ধরে, সে টিকবে? সে তো এমনি পড়ে যাবে, সোজা হিসাব। এটা টিকতে পারবে না এই সরকার। মানে যারা আমাকে অনেকেই বলেছে, ফরিদ সাহেব আপনি এই যে এইভাবে বললেন শেখ হাসিনা আসতেছে, সাথে সাথে সরকার টিকবে না, এই সরকার কিন্তু যেন তেন ভাবে 5 বছর টিকবে। আমি তাদের বলে দিয়েছি যে শেখ হাসিনা যদি বাংলাদেশে নাও আসে, আমরা যদি কথা নাও বলি, তারপর এই সরকার টিকবে না। ওরাই মারামারি করে, ওরা ল্যাং মারে ওরা পড়ে যাবে, ওরাই ল্যাং মারবে। কারণ যখন খেলোয়াড়, শোনেন, খেলোয়াড় যদি এক মাঠে 11 দোকানে 22 জন খেলোয়াড় থাকে, যারা খেলোয়াড়, আপনি দেখেন ওইখানে যদি আরো 22 জন ঢুকান, মানে 2টা টিম ঢুকান এক মাঠে, তাও কিন্তু খেলোয়াড় যারা, তারা কিন্তু খেলতে পারবে, সুন্দর করে খেলবে, আমরা একটা দৃশ্য দেখবো। কিন্তু যারা খেলোয়াড় নয়, এদের যদি আপনি 12 জনও দেন, নিজেরাই নিজেদের ঠ্যাং ভাঙবে, নাক ভাঙবে।
তো এরা তো আসলে খারাপ। শুনেন, অর্জিত আর অর্পিত দুই ধরনের জিনিস। আপনি যেটা অর্জিত, আপনার নিজের টাকা ইনকাম করা, আর একজনের পায়ে ধন, ঠিক আছে? ওই যে ভাতারই থাকে, নাতি তো কখনো ভাতার হয় না। যত কথা নাতির হতে ফষ্টি নষ্টি চলে। আপনারা বলতে চাইতেছেন আপনার মুখের কি এই কথাটা আটকে আছে যে এই বিএনপি সরকার যে ক্ষমতায় আসছে এখন, মানে তারা কি আসলে কোনো ধরনের রাজনীতি করা ছাড়া ক্ষমতায় আসছে? হ্যাঁ, এরা তখন রাজনৈতিক পাওয়ার আসলে বুঝি দেশ এরকম চলে। এরা যদি রাজনৈতিক ভাবে নির্বাচিত হয়ে নিজেদের যোগ্যতায় ক্ষমতায় আসতো, আপনি এই কথা বলতে আমি তারেক রহমানকে মুসলেকের সরকার বলা মুরদ আমার কোলাইতে হলো। প্রথমত আগে একটা হলো মিথ্যা কথা বলা, যেমন এই যে টাকলা ফোয়া ছাড়িয়ার ওদের নিয়োগে দিয়েছে জামাত মিথ্যা কথা বলার জন্য। এখন আপনারা আমারে যদি প্রতি মাসে 1 কোটি টাকা দেয় আর বলে যে সারাদিন মিথ্যা কথা কই, সমস্যা আছে? না, ওটা হলো আলাদা বিষয়। কিন্তু আরেকটা হলো আমরা যেটা বলতেছি, যদি মনে করেন যে তারেক রহমান নির্বাচিত হইতো প্রকৃতই, এই যে আমরা মুসলেখা সরকার বলি, এটা কি আসলেই বলতে পারতাম? আমরা অন্তত বলতাম না, তার অন্য সমালোচনা করতাম। মুসলেখা সরকার তার কাজের সমালোচনা করতাম, যেটা আরো ভালো করেছে। মুসলেখাতেও বলতাম না। কিন্তু আমরা কেন মুসলেখা বলি? উনি তো আসলেই মুসলেখাতেই আসছেন, এবং এটা তো আমাদের কথা না। তো এটা কখনো স্বয়ং তার মন্ত্রী ব্লেজার খলিল পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে যে তিনি আগে চুক্তি করেছে, জামাত বিএনপি সহ সকলে চুক্তি করেছে নির্বাচনের আগে। একবার বলে নাই, কয়েকবার বলেছে। তিনি মন্ত্রী হওয়ার পর, অর্থাৎ আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি বললাম যে সাইফুল আমরা তো মুসলেখা দিয়ে এসেছি আমরা, তাহলে কি ওটা কি আপনি কি বাইরে?